বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানি। আজকে হলো 12ই জানুয়ারি, এখন বাজছে সকাল 7টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে আছো। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, শীতকালের দিনে বেশিরভাগ দিনটাই তো কুয়াশা হয়, কিন্তু দেখো আজকে একদম আকাশ পরিষ্কার, কুয়াশা বলে কিচ্ছু নেই। নাহলে সকাল 7টা বাজছে, এত সুন্দর একটা রোদ ঝলমলে আকাশ তোমরা দেখতে পাও বলো? আর আমি ছাদে এসেছি, তার কারণ হচ্ছে আগের দিনে কিছু জামা কাপড় কেচেছিলাম, সব তো শুকনো হয়নি। শীতকালের দিন যেহেতু একটু দেরিতে সূর্যটা উঠছে, সেই জন্য শীতের পোশাক দেখবে একদিনে শুকনো হতে চায় না। তো সেগুলো মিলে দিয়ে আমি চলে এলাম নিচে। নিচে আমি এসে দেখো, কালকে রাত্রে কিছু বাসন ধুয়েছিলাম, সব বাসন ধোয়া হয়নি। আর আজকে হচ্ছে ছুটির দিন। তো বুঝতেই পারছো, ছুটির দিন থাকলে না নিজের মধ্যে একটা গাফিলতি চলে আসে যে আজকে আর ধোবো না বাসনটা, কাল সকালেই ধোবো। তো সেই জন্য অল্প দুটি বাসন রয়ে গিয়েছিল, তো সেইগুলো আমি এখন আগে ধুয়ে নিচ্ছি। তারপর প্রতিদিনের মতো কাজকর্ম করব। আর ছুটির দিন বলতে কীরকম ছুটি বলো তো? 12ই জানুয়ারি সরকারি ছুটি, আমরা সবাই জানি। কিন্তু হচ্ছে তিন্নির স্কুলে ছুটি নেই, কারণ ওদের স্কুলে 12ই জানুয়ারি কোনো বছরই ছুটি হয় না। আর তোমার দাদাভাইয়ের আর শিয়ার ছুটি। আর এই যে এটা দেখো, দই বসিয়েছিলাম আগের দিন, এই ঠান্ডাতে দই বসে? তো রাত্রেবেলা বসিয়েছি, বসেনি দইটা, আমি ওপরে তুলে রাখলাম, আরও অপেক্ষা করব যদি বসে। আর এই যে রাত্রে ছোলাগুলো ভিজিয়েছিলাম, তো ছোলাগুলো ভিজে গেছে। আর দোকানের কিছু জিনিসপত্র আগের দিন রাত্রে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, সেগুলো রাত্রে তো ঢালিনি, তো এখন দেখো ঢেলে নিয়েছি। এখানে বড়ি আছে, সোয়াবিন আছে, নুন আছে, আর ছোলাও শেষ হয়ে গেছে, ছোলা আর চিনি। ব্যাগের মধ্যে ছিল সমস্ত, বের করে তো রাখলাম। কৌটোর মধ্যে কখন ঢোকানো হবে সেটা আমি জানি না। আর বললাম তো আজকে হচ্ছে যে তিন্নির স্কুল আছে, ওই জন্য দেখো তিন্নির খাবারটা আমি করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আগের দিন যখন দই বসিয়েছিলাম, দই বসানোর সময় আমার খেয়ালই ছিল না যে সকালবেলা আমি চা খাবো, একটু দুধ রেখে দিই। তো একটুও দুধ ছিল না সকালবেলা। আর আমি তো জানো এরকম লাল চা খাই না, কিন্তু বাধ্য হয়ে আজকে আমাকে লাল চাই খেতে হলো। আর লাল চা যেহেতু আমি বেশি খেতে পারবো না, অল্পই খাবো। আর একটু আদা দেখো থেতো করে দিলাম। এমনিতেই ঠান্ডার সময় একটু চায়ের মধ্যে আদা দিলে গলার খুসখুসুনি বা একটা ভালো লাগে আর কি খেতে। তো আদা দিয়ে দেখো লাল চাটাই আমি করে খেয়ে নেব। আর তিন্নি এখনও ঘুম থেকে ওঠেনি, সে আগে ঘুম থেকে তুলে নিয়েছি। আর শিয়ার হচ্ছে আজকে কবিতার কম্পিটিশান আছে, তার কারণ বিবেকানন্দর যেহেতু জন্মদিন আজকে 12ই জানুয়ারি। তো বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে কম্পিটিশান হয় বিভিন্ন রকম, মানে কবিতা, গান, নাচ সবের ওপর। তো সকালবেলা 9টা থেকে কবিতার কম্পিটিশান আছে। শিয়া দেখো এখানে মুখ ধুচ্ছে, আর বাবা পিছন থেকে কবিতাটা বলছে, যেই কবিতাটা আজকে কম্পিটিশান আছে। আমি কিন্তু শিয়াকে আগেই কবিতাটা মুখস্থ করে দিয়েছি, সেটা ওর বাবা জানে, তবু ওর বাবার একটা হচ্ছে অভ্যাস, ওর মেয়ের পিছনে সবসময় একটা জিনিসকে নিয়েই পড়ে থাকা। তো থাক, ও ওইটা নিয়ে ব্যস্ত থাকো। আর এখানে ছোলা দেখো, যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু ছকে নিচ্ছি, তার কারণ হচ্ছে শিয়াকে আমি দুটি মুড়ি দিয়ে দেবো। আর শিয়া ছোলা ছকা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তাছাড়া আমি এই যে বেগুনগুলো ফালি করে রেখেছি, এগুলো হচ্ছে বেগুনি করবো বলে। তিন্নির তো খাবারটা হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন আমি তিন্নিকে ঘুম থেকে তুলছি, ঘুম থেকে অনেকক্ষণ আগেই তুলে দিয়েছি। ওকে ঘুম থেকে তুলে বিছানাপত্র গুটিয়ে দেখো বসিয়ে দিয়েছিলাম, ও আবারও শুয়ে পড়েছে। যাই হোক, ফাইনালি তুললাম। আর দেখো, শীতকালেতে আমাদেরকে লেপের ভেতর থেকে বেরোতে কি কষ্ট লাগে বলো? তারপর আবার বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। ওকে দেখো ঘুম থেকে তুলে একদম স্কুল যাবে বলে ড্রেস পরিয়ে নিয়েছি। আর তিন্নির স্কুল হচ্ছে 8টা থেকে 10টা। আর সে আর কবিতাটা তো বললাম 9টা থেকে, তো ওই জন্য দুজনকে একসাথেই রেডি করাচ্ছি। তিন্নি বন্ধুরা পেটে আসার পর থেকে যতদিন পর্যন্ত ছোট ছিল, মানে তিন্নিকে নিয়ে যেখানে হোক আমি যেতে পারতাম না। তো সেই কারণে শিয়ার সমস্ত রকমের কম্পিটিশন থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু আমি আলাদা করে সময় বের করে তিন্নিকে রেখে বা তিন্নিকে নিয়ে যেতে পারতাম না, কিন্তু এখন তো তিন্নিও বড় হয়ে গেছে। তার সাথে শিয়ার কম্পিটিশন বলো, সব জায়গায় নিয়ে যাওয়া আবারও আগের মতো শুরু করে দিয়েছি। কিন্তু আগের সাথে এখনের অনেকটাই পার্থক্য। আগে শিয়া ছিল একা, ওকে রেডি করে নিয়ে হুটহাট করে বেরিয়ে পড়তাম সব জায়গায়, কিন্তু এখন আর সেটা হয় না। এখন এই শিয়াকে তিন্নিকে দুজনকে রেডি করিয়ে যে কোনো জায়গা যেতে হলে অনেকটা চাপের হয়ে যায়। এটাই হচ্ছে পার্থক্য বন্ধুরা, একটা বাচ্চা আর দুটো বাচ্চার মধ্যে। একটা বাচ্চা থাকলে মায়ের কেয়ারনেস একটা বাচ্চার প্রতি অনেকটাই বেশি থাকে, আর দুটো বাচ্চাকে সমানভাবে নজর দিতে গিয়ে দুটো বাচ্চার প্রতি নজর কিন্তু পুরো হাফ হাফ হয়ে যায়। সেটা আমি এখন বুঝতে পারছি।
যাই হোক, তোমাদের ভালোবাসা আর আমার চেষ্টা থাকলে আমার বাচ্চারা আস্তে আস্তে ঠিক একদিন বড় হয়ে যাবে। আমি তিন্নিকে ওখানে স্কুলে ঢুকিয়ে দিয়ে শিয়াকে দেখো নিয়ে চলে এলাম কম্পিটিশন ক্লাসে। আমি হেঁটে হেঁটে আসিনি, তোমার দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো। তো এখানে কম্পিটিশন শুরু হয়ে গেছে, বসেও গেছে শিয়া। ওখানে কম্পিটিশন শেষ হতে 1 ঘন্টা লাগবে, তো 1 ঘন্টা আমি এখানে বসে থেকে কী করব। ওই জন্য বড়মশাইকে বললাম চলো আমাকে বাড়ি দিয়ে আসবে, আমি বাড়িতে ওই 1 ঘন্টা সময় আমার অনেক কাজ হয়ে যাবে। আর কাজগুলো এগিয়ে রাখলে তবে আমি বাচ্চাদেরকে টাইম মতো খেতে দিতে পারবো, তাহলে টাইম মতো খেতেও তো দিতে পারবো না। তাছাড়া 9টা বেজে গেছে মানে তোমার দাদাভাইয়ের পেটের মধ্যে এখন ছুঁচো দৌড়াচ্ছে। ওর যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া অভ্যাস, তাই ছুটির দিন হোক বা যেদিনই হোক ওকে 8টার মধ্যে মুখের সামনে খাবার ধরতেই হবে। ওই আর আজকে তো এখন 9টা বেজে গেছে, তো হন্তদন্ত হয়ে আমি আগে বেগনিগুলো ভেজে নিচ্ছি। বেগনিগুলো ভাজা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, ও ততক্ষণ খাবে, আমিও রান্নাটা কিছুটা এগিয়ে নেব। বেগনিগুলো ভাজা হয়ে গেছে, কড়াটা তো গরমই আছে। আর সবজিগুলো আমি রাত্রে কেটে রেখে দিয়েছিলাম, আজকে সকালে সবজি কাটতে হয়নি। সবজি কাটতে হলে হয়তো আরও দেরি হয়ে যেত, ওই জন্য দেখো সবজি যেহেতু কাটা ছিল আমি সবজিটা একদম ওই কড়াতেই বসিয়ে দিলাম। আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই যে আলু, শিম আর বিনস এই সবজিগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে সঙ্গে বড়িও ভেজেছিলাম, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে আলু পোস্ত করব। মাছ আজকে কিছু করব না, মাছের মানে মাছ করব, মাছের কিছু করব না, মাছটা শুধু ভাজা রেখে দেবো। এই যে পোস্তটা না আমাকে শিলেতে বাটতে হয়, মিক্সার জারেতে আমি বাটতে পারি না, বাটলেও কেমন একটা হয়ে থাকে, মানে অল্প যেহেতু বাটি। আর একসাথে অনেক যে বাটবো, আমাদের ঘন ঘন পোস্তও তো হয় না। যাদের বাড়িতে নিরামিষ হয় তাদের পোস্ত হয়, কিন্তু আমাদের যেহেতু বাচ্চাদের বাড়ি নিরামিষ করিই না, তো মাঝে মধ্যে পোস্ত হয়, তো অল্প অল্পই পোস্ত বাটা হয়। সেই জন্য শিলে না বাটলে ভালো মানে খাওয়া যায় না। আমি ওখানে তরকারিটা করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা কমিয়ে রেখে দেখো আবারও হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ছি। তোমার দাদাভাই চলে এসেছে, শিয়ার কাছেই ছিল, আমাকে এখন নিয়ে যাচ্ছে আবার শিয়ার কাছে। কারণ আঁকার কম্পিটিশনের পরেই হবে কবিতার কম্পিটিশন। আমি এসে দেখলাম কবিতার কম্পিটিশন শুরু হয়ে গেছে। নিজের কাছেই এনেছো আমায় প্রতি বলে অনুবলে সুস্থ অস্তিত্ব গায়ে জাগতিক অনুভূতি চেনা জানা জগৎ অতি আলো। শ্রেয়াংশী ঘোষ, এরপরে তৈরি থাকবে অমৃতা চক্রবর্তী, তারপর অনুষ্কা ঘোষ, এখন শ্রেয়াংশী ঘোষ। ঠিক এভাবে সনদ মণ্ডল নিবেদিতার সাথে আমার দেখা হয়নি গো স্বামীজির সাথেও, তবুও আমি ওদের চিনি আলোর মতন করে, ঠিক আলোর মতন। ঠিক এভাবে সনদ মণ্ডল নিবেদিতার সাথে আমার দেখা হয়নি গো স্বামীজির সাথেও। আর ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে কবিতার কম্পিটিশন, তা না, 8টা থেকে আঁকার কম্পিটিশন ছিল, তারপরে কবিতার কম্পিটিশন ছিল। তো ভয়েসটা তো আমি পরে দিই, ভিডিওগুলো তো অনেক আগে শ্যুট করি, 12ই জানুয়ারি ভিডিও, বুঝতে পারছো একটু তো গোলমাল হয়েই যায়। যাই হোক, সকালে দুটো কম্পিটিশন হয়ে গেল, তারপরে বিকালের দিকে গান আর নাচের কম্পিটিশন আছে, ওইগুলোতে শিয়া কিন্তু পার্টিসিপেট করেনি। আর গান তো আগে শিখছিল, এখন তো বন্ধ আছে, নাচ ও নিজের মতো করে, আমি ওকে চাপ দিই না। তো বাড়ি ফিরে এসে দেখো পোস্ত রান্নাটা বাকি ছিল, পোস্তটাও করে নিলাম। আর এখন এই যে পোস্তটা রান্না করছি, ভিডিওটাকে করছি বলো তো, তোমার দাদাভাই এখন ভিডিওটা করে দিচ্ছিল, বললো যে দাও তোমাকে একটু হেল্প করি। তো রান্নাবান্না শেষ হতে দেখো একটা ফেরিওয়ালা এসেছিলো বাড়ির কাছ দিয়ে, তো অনেক দিন থেকে শখ ছিল একটা স্টিলের হাঁড়ি কিনবো। তো দেখো এই স্টিলের হাঁড়িটা কিনেছি, 350 টাকা দাম নিয়েছে, তার সঙ্গে এই ঢাকনাটাও কিনেছি, এই ঢাকনাটার দাম নিয়েছে 60 টাকা। যেহেতু আমি কাঁচের ঢাকনা কড়াতে চাপা দিই, আর সেই জন্য একটা স্টিলের ঢাকনা কিনলাম। আমি শিয়াকে জিজ্ঞাসা করছি, শিয়া হাঁড়ি আর ঢাকনাটা কেমন হয়েছে? শিয়া তো বলছে বাবা মা তুমি এত চকচকে বাসন কিনেছো, ও তো আর কিছু জানে না যে কী বাসন, বলছে এত চকচকে বাসন কিনেছো, অনেক দামি, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে। যাই হোক, সত্যি হাঁড়িটা কিন্তু খুব আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছিল। রান্নাবান্না তো আগেই শেষ করে নিয়েছিলাম, তারপর স্নান টান করে নিলাম। আর দেখো শিয়াকেও আমি স্নান করিয়ে দিয়েছি, আর তার আগে হচ্ছে তিন্নিকে স্নান করিয়ে নিয়েছি। শিয়াকে আমি চুলটা আঁচড়ে দিচ্ছি, একটুখানি আঁচড়ে দিয়ে বললাম পিছনটা তুই আঁচড়া, আমি হচ্ছে সিঁদুর টিঁদুরটা পরি। তো একদম যেন তো ওর না ভীষণ মানে আলসেমি আছে, কিছুতেই চুল আঁচড়াবে বা নিজের সাজুগুজুগুলো নিজে একদম করতে চায় না। আর তিনি যেমন একটু সাজুগুজু করতে ভালোবাসে, শিয়া হচ্ছে তার ঠিক বিপরীত। তো চুলটা আঁচড়াতে দিয়েছি, অতটুকু চুলও ও আঁচড়াতে পারবে না, আমাকে সমানে বলে যাচ্ছে মা আমি আঁচড়াতে
পারবো না। আমি বলছি না, তোমাকে আঁচড়াতেই হবে, আমি আঁচড়ে দেবো না। কিন্তু ওই যে নছর বান্ধা দেখো আমাকেই শেষমেশ আঁচড়ে দিতে হলো। যাই হোক দেখো একদম আমি পুজো করে চলে এসেছি খাবার দাবার বেড়ে নেওয়ার জন্য। আর এখন আমি হচ্ছে শিয়াকে তিন্নিকে দুজনকে খেতে দিচ্ছি। আজকে তো এই রান্নাগুলো পোস্ত আর আলু বেগুন শিম সব দিয়ে তরকারি আর মাছ ভাজাটা করেছিলাম। আর শিয়া বলে কি বেগুন ভাজা খাবো। আর সত্যি কথা বলতে শীতকালে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি গরম গরম বেগুন ভেজেও দিলাম। একটা বড় বেগুন গোটাই ভেজেছিলাম, তো ওদেরকে দিলাম। ওদেরকে বললাম তোরা যেটা খাবি খা, যদি থাকে আমরা খাবো। তো ওরা জানো তো শিয়া বায়নাই করলো, শিয়া দুটো মাত্র খেয়েছিল, মানে 2 পিস খেয়েছিল। আর তিন্নি খেয়েছিল 1 পিস, বাকিগুলোও আমাদেরকেই খেতে হয়েছিল। যাক আমি শিয়াকে তিন্নিকে দেখো এই রোদটাতে বসিয়ে খাওয়াচ্ছি। এটা আমাদের দক্ষিণ দিকের বারান্দা, এইদিকে বারান্দাটা রোদ থাকে খুব ভালো। তো শিয়া তিন্নির খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তোমার দাদাভাই আর আমি দুজনে খাবো। তো ভাত বাড়ছি। আর মাছগুলো তো বললাম ভেজেছিলাম। তো তোমার দাদাভাই বলে কি মাছগুলো পেঁয়াজ দিয়ে মেখে দাও। আর এই মাছ মাখতে না আমার ভীষণ ভয় লাগে। এই যে কাঁটা যদি আমার হাতে ফুঁকে যায় আমার সারাদিন যন্ত্রণা হবে। তো কী করবো নাছোড়বান্ধা, মানে মাছ মাখতেই হবে পেঁয়াজ দিয়ে। আর মাঝে মধ্যে পেঁয়াজ দিয়ে মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই ভিডিওটা দেখে ভেবো না যে এখনই আমি তোমার দাদাভাইয়ের সাথে খেতে বসছি। তোমার দাদাভাই কিন্তু তখনই খেয়ে নিয়েছে, আমি কিন্তু অনেকটা পরেই খেতে বসলাম। তার কারণ আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি রয়ে গিয়েছিলো। আমি বললাম আমি কাজটা আগে শেষ করে নিই, তারপরে খাবো। কারণ শীতকালের দিনে একবার যদি খেয়ে নিই আর কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না, একটু রোদে বসতে ইচ্ছা করে। আর সেই কারণে আমি তোমার দাদাভাইকে বলেছিলাম তুমি খেয়ে নাও, আমার একটু লেট হবে। আর সে কতক্ষণ অপেক্ষা করবে, সে খেয়ে নিয়েছে, তারপরে আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি একদম ছাদে। ছাদে আমি একটু রোদে বসবো। এই যে মাদুরটা নিয়ে জামা কাপড়গুলো আছে, একটু কিছুক্ষণ বসে তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে একদম নিচে চলে যাব। ও একটু বসি। শিয়া তিন্নি দুজনেই ঘুমাচ্ছে, আমি এখানটা একটু বসি। আর এডিটিংয়ের কাজ আছে কিছু, সেটাও করি। শীতকালে রোদে না বসলে মনেই হয় না যে শরীরে কোনো তাপ আছে, মনে হয় যেন শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজের থেকেও ঠান্ডা। একটু বসি। রোদের দিকে আবার মুখ করে বসেছি, ওই জন্য তোমাদের দিকে তাকাতেও পারছি না আর কিছু দেখতেও পাচ্ছি না। আমার সামনে সূর্য, ও সূর্যটা মুখে পড়ছে বলে তবু মনে হচ্ছে তাপটা আমার শরীরে ঢুকছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এডিটিং করি, দেখি আবার কখন তোমাদের কাছে আসি। সূর্যের দিকে আমি পুরো মুখ করে বসেছি যাতে সূর্য মামা আমাকে ভালোভাবে দেখতে পায় আর ভালোভাবে রোদটা দেয়। কারণ বেশিক্ষণ তো সূর্য থাকবে না, 4টের মতো বেজে গেছে। 4টে বেজে যেতেই দেখো শিয়ারও চলে এসেছে শিয়াকে পড়াতে। আর শিয়া তো ঘুম থেকে উঠেছে, আমি দেখো শিয়াকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, কিছুতেই পরবে না। ওরা যে কেন সোয়েটার পরতে চায় না জানি না, আমার তো ভীষণ শীত পায়, ওদেরকে কি শীত পায় না? আর এই যে এইদিকে দেখো ছোটো মহারানীকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে বিছানাপত্র গোছগাছ করে রেখে দিয়ে গেছি, আবারও ঘুমিয়ে পড়েছে। তো ওকেও ঘুম থেকে তুলে দেখো সোয়েটার পরাতে যাচ্ছি, ও পরবে না। কী রে বাবা, সোয়েটার পরে না কেন শীতকালে? কত চেষ্টা করি বন্ধুরা, সোয়েটার মোজা টুপি সব পরিয়ে দেবো, কিছুক্ষণ পরে দেখবো ওদের গায়ে কিছুই নেই, সব খুলে ফেলে দিয়েছে। তো ওরা ফেলে দেয়, তার জন্য বকুনি আমাকে খেতে হয়। তোমার দাদাভাইয়ের কাছে বলে কি তুমি পড়াও না, ওরা তো খুলতে শিখে গেছে, ওরা তো সব খুলে ফেলে দেয়। অনেকটা টাইম পরে দেখো সন্ধ্যাবেলায় এসেছি তোমাদের কাছে। আর এই যে গুড়ের পাটালি নিয়ে এসেছে, সামনেই তো পৌষ সংক্রান্তি আছে, পিঠে হবে। তিন্নির হাতে দিয়েছি, তিন্নি আবার দেখো খাওয়ার জায়গায় শুঁকে দেখছে। কি দেখেছো কতটা চালাকি বুদ্ধি, কোনো জিনিস মুখে চট করে তিন্নি দেয় না। শিয়া হলে এতক্ষণ মুখে দিয়ে দিত। আর এই যে দেখো চালের আটা নিয়ে এসেছে, চালের গুঁড়ি আনতে বলেছিলাম তোমার দাদাভাইকে, তো চালের আটা নিয়ে এসেছে। চালের আটাটা তো আমি ব্যবহার করিনি, তো এইবারে করে দেখবো কেমন পিঠে হয়। আর এই যে নারকেলগুলো এনেছিল সকালের দিকে। তো আমি এখন চালের আটাগুলো ওই লাল ড্রামটার মধ্যে ভরে রাখছি। পিঠে তো হবে পৌষ সংক্রান্তি, এখনও 2-4 দিন দেরি আছে। যদিও আজকে ভয়েসটা দিচ্ছি, আজ তো পৌষ সংক্রান্তির দিনেই ভয়েসটা দিচ্ছি ভিডিওটা, 12 তারিখের, মানে 12ই জানুয়ারি। চালের আটাগুলো দেখো কৌটোর মধ্যে ঢেলে নেবো, বাসনগুলো ধোয়া আছে তুলে নেবো। তারপরে রাত্রে কী কী রান্না হবে সেগুলো জোগাড় করবো, শিয়া তিন্নিকে টিফিন করে দেবো। আর চালের আটাগুলো এতটাই মিহি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, পরের দিন আমি আবার আসবো, আবার একটা নতুন ব্লগ নিয়ে, একদিন পর অবশ্যই। তো আজকের মতো টাটা, গুড নাইট।